Welcome. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনিঃশেষ ভালোবাসা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। লেটস স্টার্ট। Today I will discuss about the finite verb and non-finite verb. আজ আমি তোমাদের সামনে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমি আগে বলি ভার্ব সম্পর্কে। আমরা আগে থেকেই জানি ইংরেজিতে পার্টস অফ স্পিচ বা বাক্যাংশ ৮ প্রকার, এটা আমরা প্রত্যেকেই জানি। সেই পার্টস অফ স্পিচ বা বাক্যাংশের ৪ নাম্বার অংশ হচ্ছে ভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই হলো ৪ নাম্বার ভার্ব। সেই ভার্ব কাকে বলে আমরা আগে থেকে খুব ভালোভাবে জানি, তবুও আমি আরো একবার তোমাদের সামনে রিপিট করতে চাই। সেটা হচ্ছে কি, যে এক কথায় বললে বলা যায় যে ওর দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই বলা হয় কি ভার্ব বলা হয়। আমরা এই ভার্বটাকেই ভাগ করব, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভার্বকে ভাগ করা হয়ে থাকে। এই ভার্বকে ২ ভাগে ভাগ করব। কয় ভাগে বললাম? ২ ভাগে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি বললাম? ২ ভাগে ভাগ করা হয় ভার্বকে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার আমরা জানবো ফাইনাইট ভার্বের বাংলা অর্থ কি এবং নন ফাইনাইট ভার্বের বাংলা অর্থ কি। ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি বললাম? সমাপিকা ক্রিয়া। এবং নন ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবার আমরা জানবো ডেফিনেশন। ডেফিনেশন মানে সংজ্ঞা। সংজ্ঞা বলতে কাকে বলে। তাহলে আমরা প্রথমেই জেনে নেব ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কাকে বলে এবং তার বিস্তারিত আলোচনা। তারপরে আমরা নন ফাইনাইট ভার্ব কাকে বলে এবং তার বিস্তারিত আলোচনা জানবো। তাহলে প্রথমেই বলি যে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কাকে বলে। তাহলে আমরা এর ডেফিনেশনটা শুরু করি। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করে। কি বললাম? যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করে এবং সাবজেক্ট বা কর্তার, কি বলেছি, সাবজেক্ট বা কর্তার পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করে তাকেই বলা হয় কি ফাইনাইট ভার্ব। তাহলে কি বললাম আরো একবার বলি। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করে এবং সাবজেক্ট বা কর্তার পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এর অনেকভাবে এর সংজ্ঞা বলা যায়। আমরা এভাবেও বলতে পারি যে টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হয়। কি বললাম? যে টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হয় তাকেই বলা হয় ফাইনাইট ভার্ব। আমরা একেবারে সহজভাবে বললে এই কথাটা বলতে পারি যে যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। আমরা প্রত্যেকে তো জানি টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ভাগ, টোটাল হলো 12 প্রকার টেন্স। তো সেই টেন্স, তো আমরা যে ভার্ব দেখে টেন্স চিনতে পারি কোন একটা বাক্যের মধ্যে, ওই ভার্বটাকেই বলা হয় কি ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কতগুলা উদাহরণের মাধ্যমে দেখে নিই। প্রথমেই আমি এই সংজ্ঞার মধ্যে কি বলেছি যে সাবজেক্ট বা প্রথমে বাক্যটা ক্লিয়ার বা অর্থ সম্পূর্ণ করবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে বা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে এবং সেই সাবজেক্ট বা কর্তার পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী এবং টেন্স অনুযায়ী তার যে রূপ বা সেই রূপের কি করবে পরিবর্তন করবে, তাহলে আমরা তাকে ফাইনাইট ভার্ব বলবো। তাহলে প্রথমে আমরা দেখি পার্সনের মাধ্যমে কিভাবে সে তার রূপ পরিবর্তন করে। তাহলে আমরা দেখে জানি প্রত্যেকেই যে পার্সন, পার্সন আসলে জিনিসটা কি। পার্সন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? আমি, আমরা, আমাদেরকে, আমাদিওকে, মানে আমি সম্পর্কযুক্ত।
সেকেন্ড পার্সন কোনগুলা? সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, মানে তুমি সম্পর্কযুক্ত। থার্ড পার্সন কোনগুলা? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে এই পৃথিবীতে বাকি যা কিছু রইলো সব হলো কি থার্ড পার্সন। তাহলে সেই পার্সনের দিক দিয়ে আমরা ভার্বকে, এই ফাইনাইট ভার্বকে চিনবো। প্রথমে বলেছি 1 নম্বরে যে আই সি এ বার্ড। আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে এখানে আই এর পরে কি বসেছে? সি বসেছে। তাহলে আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। কি বললাম? আই সি এ বার্ড, মানে আমি একটি পাখি দেখি। আবারও আরো একটা বাক্যের মধ্যে আমি লিখেছি, এবার ওই সেম বাক্যটাকে কি লিখেছি? হি সিজ এ বার্ড। হি সিজ এ বার্ড, সে একটি পাখি দেখে। তাহলে দেখো এখানে যে এখানে লেখা আছে কি আই ফার্স্ট পার্সন, এখানে কি লেখা আছে হি থার্ড পার্সন। তাহলে কি বলা হয়েছে এখানে? যে সাবজেক্ট বা কর্তার পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করবে যে ভার্বটা। তাহলে এখানে কি ছিল? ফার্স্ট পার্সন আই, তার কারণে তার রূপটা ছিল ভার্বের কি এস ডবল ই সি। কিন্তু যখন সেই পার্সন পরিবর্তন হয়ে গেছে, হি হয়ে গেছে থার্ড পার্সন, তখনই সে ভার্বটা কি করেছে? এখানে যে সি ছিল সেই সিটা সিজ হয়ে তার রূপ পরিবর্তন করেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এই সি এখানে এবং এখানে হচ্ছে সিজ, এই দুটোই হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এবারে আমরা আরেকটা ভাবে জানতে পারি এখানে যে নাম্বার পরিবর্তনের অনুসারে। এখানে আরেকটা দেখেছি আমরা কি যে নাম্বার পরিবর্তনের অনুযায়ীও যে ভার্বের রূপ পরিবর্তন করবে। আমরা প্রত্যেকেই জানি নাম্বার হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বললাম? নাম্বার 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। যদি একটি কোনো জিনিস ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে, এই পৃথিবীর যে কোনো একটি জিনিসকে বোঝালেই ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে, তাহলে সেটা হবে কি সিঙ্গুলার নাম্বার। আর যখনই একের বেশি জিনিসকে বোঝাবে তখন সেটা হয়ে যায় কি প্লুরাল নাম্বার। তাহলে সেই নাম্বার অনুযায়ী সিঙ্গুলার এবং প্লুরাল। তাহলে আমরা এবার দেখবো এখানে আরো একটা উদাহরণের মাধ্যমে। এখানে কি বলা হয়েছে? দ্য কাউ। কাউ মানে কি গরু। দ্য কাউ ইজ অফ রেড কালার। গরুটা হয় লাল রঙের। কি বলেছে এখানে? গরুটা হয় লাল রঙের। তাহলে এখানে কি লেখা আছে? কাউ। কাউটা কি সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র একটা গরুর কথা বলা হয়েছে এখানে। এইবারে তারপরে আমরা একটা বাক্য দেখবো, এখানে কি লেখা হয়েছে? দা কাউজ, মানে কি গরুগুলি। এবার এখানে কি লেখা হয়েছে? আর অফ রেড কালার, গরুগুলি হয় লাল রঙের। তাহলে আমরা এখানে কি দেখেছিলাম? এর সংজ্ঞাতে দেখেছিলাম যে সাবজেক্ট বা কর্তার পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করবে। তাহলে প্রথমে পার্সন অনুযায়ী তার রূপ পরিবর্তন করেছে। এবারে আমরা দেখতে পেলাম যে এই নাম্বার অনুযায়ী ওই ভার্বটা নিজের রূপ পরিবর্তন করেছে। এখানে যখন সিঙ্গুলার নাম্বার ছিল তখন বসেছে কি ইজ, যখন এটা হয়ে গেছে প্লুরাল নাম্বার মানে কাউজ হয়ে গেছে তখন এখানে বসেছে আর। তাহলে কি হলো এখানে? যে এখানে দেখতে পেলাম যে নাম্বার সাবজেক্ট যখন নাম্বার অনুযায়ী যখন পরিবর্তন হয়ে গেল, যখন সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল, সাবজেক্টে যখন নাম্বার পরিবর্তন হলো তখনই আমরা দেখতে পেলাম কি এখানে ভার্বটাও পরিবর্তন হয়ে গেছে। তাহলে ইজ এবং আর এই দুটাও কি হলো? এই দুটাও হলো ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এখানেও বুঝতে পেরে গেলাম যে পার্সন শুধু পার্সন নয়, এই নাম্বার পরিবর্তন অনুযায়ীও এই ভার্বের রূপ কি করলো? এই ভার্বটা নিজের রূপ পরিবর্তন করলো। এবার আমরা দেখবো এই যে টেন্স অনুযায়ী। টেন্স আমরা প্রত্যেকেই জানি এই টেন্স হচ্ছে 3 প্রকার। সাধারণত প্রথমে আমরা কি বলি 3 প্রকার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। কি বললাম? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তাহলে এই প্রেজেন্ট এবং পাস্ট ও ফিউচার এই 3 প্রকার টেন্সের মধ্যে যখনই আমরা দেখতে পাবো যে যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে সেগুলি ফাইনাইট নাকি নন ফাইনাইট, তাহলে আমরা আবারও দেখতে পারি এখানে প্রথমে রাখা হয়েছে 1 নম্বরে কি যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বাক্যটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার তারপরে আবার কি লেখা হয়েছে এখানে? যে আই প্লেড লেখা হয়েছে। এখানে ছিল প্লে, এখানে কি লেখা হয়েছে? প্লেড লেখা হয়েছে। আই প্লেড ফুটবল মানে আমি ফুটবল খেলতাম। প্রথমে কি আই প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলি, আর এখানে যখন বলা হয়েছে আই প্লেড ফুটবল মানে কি আমি ফুটবল খেলতাম, মানে এখানে টেন্স পরিবর্তন হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। কি ছিল?
প্রেজেন্ট ইনডিফিনিট ছিল হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। তার মানে কি হলো যে টেন্স যে পরিবর্তন হলো, টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, এখানে ছিল প্রেজেন্ট হয়ে গেছে পাস্ট, ছিল প্লে হয়ে গেছে প্লেড। তার মানে কি হলো যে টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গেও যে ভার্বের রূপের পরিবর্তন হয় তাকেই বলা হয় কি ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এখানে বুঝতে পেরে গেলাম যে এই দুই প্লে এবং প্লেড এই দুই ভার্বটা হলো কি ফাইনাইট ভার্ব। এবার আমি তোমাদের সামনে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলেই আমি প্রথমেই বলি নন ফাইনাইট ভার্ব এর বাংলা অর্থ কি। নন ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবার আমরা জানবো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া কাকে বলে। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করে না। এর আগে আমি কি বলেছিলাম ফাইনাইট ভার্বের মধ্যে, যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করে, কিন্তু এখানে কি বলা হয়েছে অর্থ সম্পূর্ণ করে না, এবং সাবজেক্ট বা কর্তার পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী নিজের রূপ পরিবর্তনও করে না। এটা রূপ পরিবর্তন করে না, তাকেই বলা হয় নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। আমি কি বললাম তাহলে এখানে, যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করে না এবং সাবজেক্ট বা কর্তার পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করে না, তাকেই বলা হয় কি নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। আমরা এটাকে আরো অনেক ভাবে বলতে পারি। যদি আমি এখন এখানে বলি যে টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ভার্বের রূপের পরিবর্তন হয় না, কি বললাম এর আগে বলেছিলাম যে ফাইনাইট ভার্ব কাকে বলে, যে টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ভার্বের রূপের পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে কি হচ্ছে যে সম্পূর্ণ তার বিপরীত গুলো, যে টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ভার্বের রূপের পরিবর্তন হয় না তাকে বলে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। আরো সবচেয়ে সহজ ভাবে বললে বলা যায়, আমি যখন এটা বলেছিলাম যে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, কি বললাম এখানে, এখানে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তার মানে এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে সম্পূর্ণ বিপরীত কাজ করবে। এটা সম্পূর্ণ সবগুলো কাজ করবে আর ওটা কোনোটাই কাজ করবে না। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নেবো। এবার প্রথমে আমরা দেখে নেবো, এখানে লেখা আছে যে আই লাভ টু রিড ইংলিশ। আমি কি বললাম, আই লাভ টু রিড ইংলিশ। তাহলে এখানে লাভ এই ভার্বটা দেখেই বুঝতে পারলাম যে এই ভার্ব দেখে বুঝতে পারলাম কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না। তো যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে কি বলা হয় ফাইনাইট ভার্ব। তাহলে এই লাভটা কি হলো ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে কি দেওয়া আছে 2 + V1 দেওয়া আছে, মানে এই ভার্বের ইনফিনিটিভ ফর্ম দেওয়া আছে। আমাদের একটা কথা প্রত্যেককেই মনে রাখতে হবে যে নন ফাইনাইট ভার্বের আবার তিনটি অংশ আছে। একটা হচ্ছে জেরান্ট, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে কি একটা হচ্ছে ইনফিনিটিভ। কি বললাম, জেরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। তাহলে আমরা এখানে কি লিখেছি 2 + V1। আমাদের একটা কথা মনে রাখতে হবে, মানে আমাদের প্রত্যেকেই বা খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা কি 2 + V1, মানে 2 এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে সেটাকে কি বলবো আমরা ইনফিনিটিভ বলবো, ইনফিনিটিভ বলবো। 2 + V1 মানে 2 এর পরে V1 বসে, আর সেটা কি হবে ইনফিনিটিভ। আর এটা কিসের অংশ, নন ফাইনাইট ভার্বের অংশ। তাহলে 2 + V1 এখানে আছে, তার মানে এই ভার্বটা যে পড়তে, আমি পড়তে ভালোবাসি, আমি পড়তে ভালোবাসতাম, আমি পড়তে ভালোবাসবো, তাহলে এখানে যেই টেন্সই করি না কেন এর কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কি হলো, এটা হলো নন ফাইনাইট ভার্ব। তার মানে কি এর কোনো পরিবর্তন আসছে না। আমি যদি তার পরের বাক্যটা দেখি, এখানে কি লেখা আছে, দে কাম, তারা আসে, টু হেল্প মি, আমাকে সাহায্য করতে। তাহলে এখানে কি লেখা আছে কাম, দে কাম, তারা আসে। তাহলে এখানে কি লেখা আছে, এটা দেখে টেন্স চিনতে পারলাম আমি। তাহলে এটা কি হলো ফাইনাইট ভার্ব। এবার কি আবারও লেখা আছে এখানে 2 + V1 মানে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। তাহলে এটা কি হলো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তারা আসে, টু হেল্প মি, আমাকে সাহায্য করতে। তারপর এখানে কি লেখা আছে তারপরে 3 নম্বরে যে সি লাইকস, সে পছন্দ করে, সিঙ্গিং।
তাহলে সি লাইক সে পছন্দ করে। তাহলে এটা আবারও আমি এখানে দেখে চিনতে পেরে গেলাম, টেন্স চিনতে পেরে গেছি। আগেই আমি জানি যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে এই ভার্ব দেখে আমি টেন্স চিনতে পেরে গেছি, তাহলে এটা হলো কি ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে লেখা আছে সিঙ্গিং। আমাদের একটা কথা আবারও মনে রাখতে হবে, কিপ ইন মাইন্ড, আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে, সেটা আবার কি যে ভার্ব যে থাকবে ভার্বের 1 নাম্বার, ওর সঙ্গে যদি আমি আইএনজি লাগাই আর তাহলে সেটা যদি কি হয় নাউনের মতো কাজ করে, নাউনের মতো কাজ করে, তাহলে আমরা কি বলবো জেরান্ড বলবো। কি বলবো জেরান্ড বলবো। তাহলে যদি নাউনের মতো কাজ করে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে এবং তারপরে আবার সেটা নাউনের মতো কাজ করবে, আর নাউনের মতো কাজ করলেই সেটাকে আমরা কি বলবো জেরান্ড বলবো। আর জেরান্ডটা কিসের অংশ? নন ফাইনাইট ভার্বের অংশ। তাহলে এখানে লেখা আছে সিঙ্গিং মানে গান আমি পছন্দ করি, সিঙ্গিং আমি গান পছন্দ করি। তাহলে এটা কি হলো? এখানে এটা আবার নাউনের মতো কাজ করেছে, তাহলে এটা হলো নন ফাইনাইট ভার্ব। তারপরে এই জেরান্ড প্রথমে বসিয়েও বাক্য তৈরি করা যায়। যেমন এখানে আমি লিখেছি সিঙ্গিং, কি লিখেছি এখানে সিঙ্গিং মানে গান, ইজ নট ইজি সোজা নয়, মানে গান গাওয়াটা সোজা নয়। তাহলে মানে গান গাওয়াটা মানে খুব কঠিন, সবাই গান গাইতে পারে না, যার গলার কণ্ঠস্বর খুব সুন্দর সেই একমাত্র গান গাইতে পারে। তাহলে এখানে আবার এখানে কি পেয়েছি? ওই যে জেরান্ড পেয়ে গেছি, ভার্বের 1 নাম্বারের সঙ্গে আইএনজি বসিয়ে নাউনের মতো কাজ করছে, ওটাই জেরান্ড। আর জেরান্ডটা কিসের অংশ? ওই যে নন ফাইনাইট ভার্বের অংশ বা অসমাপিক ক্রিয়ার অংশ। তাহলে এটা হলো কি নন ফাইনাইট ভার্ব। তারপরে আমরা চলে যাব আবারও জেরান্ড দিয়ে বাক্য শুরু হয়েছে সুইমিং। সুইমিং মানে কি সাঁতার, সুইমিং মানে সাঁতার কাটা। যখন আমি নাউনের মতো কাজ করছি এখানে জেরান্ড হিসাবে, তখন আমার এর বাংলা মানে কি যে সাঁতার। তাহলে এখানে কি হলো? এটা আবার নন ফাইনাইট ভার্ব। সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো। সুইমিং ইজ গুড ফর হেলথ মানে কি সাঁতার হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে এই বাক্যটার মধ্যেও সুইমিংটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। এবারে চলে যাবে একেবারে শেষে, আই লাইক সুইমিং। এবার ওই কি বলে জেরান্ডটা আমি কোথায় দিয়েছি? একেবারে শেষে দিয়েছি। তাহলে আই লাইক, লাইক দেখে বুঝতে পারলাম যে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই ভার্বটা দেখে টেন্স চিনতে পারলাম। তাহলে এই ভার্বটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে এটা কি হলো? ফাইনাইট ভার্ব। আবার ওখানে লেখা আছে সুইমিং মানে সাঁতার, আমি পছন্দ করি কি সাঁতার পছন্দ করি, সাঁতার। তাহলে এটা হয়েছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।